ওম আর অনুষ্কার বিয়ে ভাঙার জন্য দারুণ প্ল্যান করলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে ওম শ্রাবণের ওপর প্রচণ্ড রেগে গেছে। শ্রাবণকে বলে, তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তুমি কেন আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছো? কিসের জন্য? আমি কিন্তু তোমায় ছাড়বো না শ্রাবণ। আমি এক্ষুনি গিয়ে থানায় বলছি আমাকে আবারও জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য। সেটাই বরং ভালো হবে, কিন্তু আমি অনুষ্কাকে বিয়ে করতে পারবো না। এরপরই শ্রাবণ বলে, দাঁড়ান মিস্টার ঘোষ, আপনি চাইলে থানায় যেতেই পারেন, আপনি নিজেকে নিজে জেলে ঢোকাতেই পারেন, কিন্তু আপনি এটা জেনে রাখুন, আপনি আমাকে বলেছিলেন মনে আছে যে আপনি যদি বাইরে না আসেন স্ক্যান্ডাল লাউঞ্জ বারের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। স্ক্যান্ডাল লাউঞ্জ বারের থেকে যে টাকাটা ইনকাম হবে সেটা আপনি ডেয়ারির কিস্তিতে দিয়ে শোধ করবেন। আর আজকে আপনি যদি জেলে থাকেন তাহলে ভেঙ্কি বা আমার কারোর পক্ষে সম্ভব হবে না স্ক্যান্ডেল বারটা চালানোর। এরপর তাহলে কি দেখবেন? জেলে বসে আপনার স্ক্যান্ডেলের ধ্বংসাবশেষ। আপনি তো জানেনই আমাদের এখানে কোনো কেস শুরু হলে তার মীমাংসা হতে হতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরও লেগে যেতে পারে। ইনফ্যাক্ট এর থেকে বেশিও লাগতে পারে। তখন আপনি কি করবেন? আপনার ওদিকেও যাবে, আপনার এদিকে যাবে। তার থেকে ভালো নয় কি যে আপনি বিয়েটায় সম্মতি দিলেন? ওম পুরো কথাটা ভাবে, মনে মনে ভাবতে থাকে শ্রাবণ তো একদম ঠিক কথাই বলেছে। শ্রাবণকে তখন ওম বলে, কিন্তু তুমি যেটা করলে সেটা কখনোই ঠিক করলে না। হয়তো অন্য কোনোভাবে আমরা সলিউশন করতে পারতাম। বিয়েটাই কোনো লাস্ট সলিউশন নয় শ্রাবণ। কাউকে আগলে রাখতে গেলে অনেক মাথা থেকে প্ল্যান বার করতে হয়। সেটা হয়তো চাইলে আমরা বার করতে পারতাম, কিন্তু বিয়েটা কোনো সলিউশন হলো না, ঠিক আছে? তুমি যখন চাইছো তখন আমি অনুষ্কাকেই বিয়ে করব। যাও, এবারে তুমি হ্যাপি তো? এই বলেই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই দাদু বলে, নাথ বৌমা, এবারে কি হবে? আমার তো খুবই ভয় লাগছে। আমার যে খুব কষ্ট হচ্ছে তোমার কথা ভেবে। এই বাড়িতে থেকে তুমি এগুলো দেখবে কি করে? আর তখনই শ্রাবণ বলে, দাদু, জীবনে অনেক সময় আসে যখন আমাদের কঠিন হয়ে সবটা দেখতে হয়, আর যখন জয়টা আসবে না তখন দেখো কত ভালো লাগে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি নিজেকে নিজে সামলানোর জন্য যথেষ্ট এনাফ আছি, আমার কোনো অসুবিধা হবে না। দাদু তখন বলে, কপাল করে তোমার মতো নাত বৌমা পেয়েছি। এই কথাটা বলতে আজ কোনো দ্বিধা লাগে না, একদম ঠিক কথা। এর মধ্যেই শ্রাবণ তো চলে যায়। অন্যদিকে নতুন মা, অনুষ্কা, রোহিণী কথা বলতে থাকে। মৃত্তিকা এটাই ভাবতে থাকে, কেন শ্রাবণ ওমকে ছাড়িয়ে নিয়ে আসলো? শ্রাবণের প্ল্যানটাই বা ঠিক কী? রোহিণী বলে, নতুন মা, তুমি একটু বেশি ভাবনা চিন্তা করছো। আমার মনে হয় এত ভাবনা চিন্তা করার কিছু হয়নি। দাভাই রাজি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আরে বাবা, শ্রাবণ যখন বলেছে ও ঠিক রাজি করিয়ে দেবে দাদাভাইকে, তুমি চিন্তাই করো না। অনুষ্কা তখন বলে, আমিও তো সেটাই ভাবছি যে শ্রাবণ নিজের অধিকার থেকে সরে দাঁড়াচ্ছে কেন? কিসের জন্য? এটা তো ঠিক না। মানে ওর মতন মেয়ে যে কিনা টাকার জন্য সব করতে পারে, সে কিনা এইভাবে নিজের অধিকার ছেড়ে দেবে? ব্যাপারটা যথেষ্ট হাস্যকর লাগছে। মৃত্তিকা বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। আর অন্যদিকে তখনই অনুষ্কা বলে, আমারও খুব ইচ্ছা ওমকে বিয়ে করার। রানু এসে বলে, তুমি জোর করে বিয়ে করছো অনুষ্কা, তোমার কি মনে হয় তুমি জীবনে সুখী হতে পারবে? জোর করে বিয়ে করলে কোনোদিনও সুখী হওয়া যায় না, এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। আর তখনই মৃত্তিকা বলে, রানু, এসব কথা বলছো কেন? রানু তখন বলে, নতুন বৌদি, সব থেকে ভালো তুমি জানো জোর করে বিয়ে করে অবস্থা ঠিক কেমন হতে পারে। সেটা তুমি নিজেকে দিয়েই বিচার করে দেখো। মৃত্তিকা বলে, রানু, তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না, কিন্তু এটা মনে রেখো, আমি কিন্তু এই বাড়ির বড় বউ। রানু বলে, সেটা তুমি যাই হও না কেন, কিন্তু সত্যি কথাগুলো সত্যি কথাই থাকে। আমি মুখ খুলি না মানে এই না যে কোনোদিনও বলতে পারবো না। আর তখনই চলে এসেছে ওম আর বলে, আমি এই বিয়েটা করতে রাজি। যখন বিয়েটা করতেই হবে তখন কাল থেকেই অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। আমি আর একটা দিনও লেট করতে চাইছি না। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। অনুষ্কা তো কথাটা শোনার পর জাস্ট চমকে যায় আর বলে, বাহ, এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে। রোহিণী বলে, কংগ্রাচুলেশনস। মৃত্তিকা উইশ করে আর বলে, ব্যাস, তাহলে আমাদের জোর কদমে শুরু করে দিতে হবে কাজবাজ, নাহলে কিন্তু কমপ্লিট করা যাবে না। অনুষ্কা তখন বলে, আমি এক্ষুনি বব স্যার মমকে জানাচ্ছি, দেখো ওরা খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এর মধ্যেই তখনই রানু বলতে থাকে, এটা ভালো হলো না, না কিছুতেই ভালো হলো না। অন্যদিকে চলে গেছে ওম ঘরে, আর তখন শ্রাবণও গেছে। ওম তখন বলে, বুঝে গেছি শ্রাবণ, তুমি কেন এই গেমটা খেললে।
আমার মাথায় এখন পরিষ্কার হয়ে গেছে। তখনই শ্রাবণ বলে, গেম? কিসের গেম? আমি কি গেম খেলেছি? ওম তখন বলে, সেটা আবার আমাকে বলে দিতে হবে নাকি? তুমি বুঝতে পারছো না তুমি কি গেম খেলেছো? আবার বড় বড় কথা বলছো। তখনই শ্রাবণ বলে, আমি সত্যি বুঝতে পারছি না, না বুঝতে পারাটা কি অন্যায়? ওম তখন বলে, তোমার সাথে তো আমার 6 মাসের কন্ট্রাক্ট হয়েছিল, তাই না? আর তাতে আমি তোমাকে 30 লক্ষ টাকা দিয়েছিলাম, আর পরে আবার 10 লক্ষ টাকা দিয়েছিলাম। এখন যদি আমি অনুষ্কাকে বিয়ে করি তাহলে তুমি এই বাড়ি থেকে আরামসে চলে যেতে পারবে। এখনও 3 মাস বাকি, তোমাকে 3 মাসে আর ডিউটি করতে হলো না। তুমি এদিকে আমাকেই বলবে যে আমি তো বিয়ে করেছি, তুমি তো আর আমাকে জোর করোনি। তাই পুরো ব্যাপারটা আমার ঘাড়ে দিয়ে তুমি এই কন্ট্রাক্টটা থেকে চলে যেতে চাইছো। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ? আর তখনই শ্রাবণ বলে, দেখুন, আমি না এই বিষয়ে আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। ওম তখন বলে, চাই না বললে তো হবে না, কথা বলতে হবে। হ্যাঁ, হবে কথা বলতে, কারণ আমি চাই এই কথাগুলো বলতে। অনেক হয়েছে, কথাগুলো না বললে সব কিছু শেষ হয়ে যাবে, হাতের বাইরে চলে যাবে। শ্রাবণ বলে, আপনার বিয়ে, আপনি সেটাকে নিয়ে এনজয় করুন, আপনাকে এ সমস্ত নিয়ে কিছু ভাবতে হবে না। ওম তখন বলে, ভাবতে তো হবেই শ্রাবণ, যেভাবে তুমি আজকে আমাকে অপমান করলে, আমি হলে কিন্তু কখনোই তোমাকে এইভাবে অপমান করতাম না। আমি তোমার পাশে দাঁড়াতাম, তোমাকে হেল্প করতাম। শ্রাবণ মনে মনে বলে, আমি জানি মিস্টার ঘোষ, আপনার খুব রাগ হচ্ছে আমার ওপর, কারণ আমি আপনাকে অনুষ্কাকে জোর করে বিয়ে করতে বলছি। কিন্তু কেন বলছি সেটা যদি আপনি একটু ভেবে দেখতেন পুরো ডিটেলসটা, তাহলে হয়তো বুঝতে পারতেন। যাক, আমি আর কিছু বলবো না, আপনি যেমনটা ভাবেন তেমনটাই ভাবুন, তাতে আমার কিছু যায় আসে না। এদিকে পুরো বিয়েবাড়িটা সেজে উঠেছে, সবাই মিলে হৈ হুল্লোড় করতে থাকে। তখনই রানু কথা বলতে থাকে অমরেশের সাথে, আর বলে, দেখো বাড়িটা কি সুন্দর সেজে উঠেছে, আজকে ওমের বিয়ে, কিন্তু আমার ছেলেটা তার দাদার বিয়েতে থাকতেই পারছে না। আর কি বলবো, আমার ছেলেটার বিষয়ে কেউ ভাবেই না, আমার কষ্টটা নিয়েও তো কেউ কোনোদিনও ভাবেনি। ওপর থেকে শ্রাবণ সব কথা শুনতে পাচ্ছে। অমরেশ বলে, শোনো, ওমের সাথে না ঋতোর তুলনা করো না। ওমের অনেক ছোটবেলায় মা চলে গেছে, আর বাবা তো থেকেও নেই। নিজের জেদের বশে ছেলেটা আজকে এই জায়গাতে এসেছে, কিন্তু কিছু মানুষ তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পেরেছো? আজ তার জন্য এইটুকু। আর শোনো, ঋতুর সাথে কখনোই ওমকে তুলনা করবে না, আগেও বলেছি এখনও বলছি। রানু তখন বলে, আমি তুলনা করছি না, আমার কষ্টটা এই বাড়িতে কেউই বুঝতে পারবে না, একজনই বুঝতে পারতো, সেটা হচ্ছে দিদিভাই। কিন্তু দিদিভাই চলে যাওয়ার পর থেকে আমি আর কোনোদিন এই বাড়িতে মুখ খুলতে পারি না। এর মধ্যেই বাড়িতে তো আয়োজন চলছে, রেডি হয়ে চলে এসেছে শ্রাবণ নিজেও। তখনই অনুষ্কার মা বলে, শ্রাবণ, তুমি আমাদের জন্য ড্রিঙ্কস সার্ভ করে দাও তো। হ্যাঁ, সার্ভ করে দাও। আর তখনই শ্রাবণ সেটা করতেই রাজি হয়ে যায়। আর এর মধ্যেই তখন অনুষ্কা বলে শ্রাবণকে, আমাকেও দিও। আর ওম, দেখো তোমার জন্য লন্ডন থেকে কি সুন্দর ব্রেসলেট আনানো হয়েছে। শ্রাবণ বলে, বাহ, বিয়েটা অ্যাক্সিডেন্টলি ঘটলেও বিয়ের প্ল্যানিংটা বোধহয় আগে থেকেই হয়েছিল, তাই না? তখন আর কিছু বলতে পারে না। এর মধ্যেই ওম বলে, একজন বার সিঙ্গার, আবার বড় বড় কথা বলছো কেন তুমি? শ্রাবণ বলে, আমি বার সিঙ্গার, আমি রোজগার করে খেটে খাই, তাতে আপনার এত আপত্তি কিসের জন্য?